স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহান। ইলিশ মাছ রক্ষায় দেশের 4টি অভয়াশ্রমে মার্চ এবং এপ্রিল 2 মাস সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তারপরেও নিয়ম না মেনে বৈশাখে ঘিরে বাড়তি দামের আশায় এসব এলাকায় জাটকা এবং মা ইলিশ ধরা পড়ছে। আর এই নিষিদ্ধ সময়ে মাছ ধরার কারণে ইলিশ এর হারিয়ে যেতে বসছে তার আশঙ্কা করছেন মৎস্য বিশেষজ্ঞরা। আজ আমাদের আলোচনার বিষয় অভয়াশ্রমে ইলিশ মাছ শিকার। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নিয়ামুল নাসের এবং জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ফণীভূষণ মালো। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। চাঁদপুরের নিচু এলাকার পদ্মা ও মেঘনা, ভোলার শাহবাজপুর চ্যানেল ও তেঁতুলিয়া নদী, পটুয়াখালীর আন্ধারমানিক এবং শরীয়তপুরের পদ্মা, এই 5টি অভয়াশ্রমে মার্চ এপ্রিলে ইলিশ ধরায় রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু বৈশাখকে কেন্দ্র করে এসব এলাকায় জাটকা থেকে শুরু করে জেলেরা ধরছে বড় মা ইলিশও। জালবাই থেকে দেখেছি আমার কোনো তালিকা নাই বা আমরা কোনো ধরনের কিছুই পাই না, আমরা বাইতে আছি। ভালো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এবং আমরা ব্যবসায়ী যারা তারাও কিনতে পাইতেছি, যারা জেলে তাদেরও মাছ পাইতেছে নদীতে। পহেলা বৈশাখের আগে বাজারে ইলিশের চাহিদা থাকে সবচেয়ে বেশি, তাই বেশি লাভের আশা এসব জায়গা থেকে প্রতিদিনই রাজধানীতে আসছে মাছ। এটা আমাদের পার্টি দেয়, ঠিক আছে, আমরা একটা কমিশন পাই, আমরা 1000কে 40 টাকা কমিশন কাটি আর ডালার পাই 5 টাকা। ঝাটকা মাছটা যদি সরকার ঠিকমতো উদ্যোগ নিত, আর এই ঝাটকাটা প্রচণ্ড সবাই যে কোনো অঞ্চলে ধরা হয়, এরা যদি সুযোগ না দিত সরকারি বাহিনীরা, তাহলে আর ঝাটকাটা ধরা হইতো না। বছর দশেক আগেও দেশে চন্দনা, গুর্থা ও পদ্ম ইলিশ নামে মিলত 3 প্রজাতির মাছ। এখন পদ্ম ইলিশ ছাড়া বাকি 2টি গেছে বিলীন হয়ে। নিয়ম ভেঙে ইলিশ ধরাকে এর কারণ বলছেন বিশেষজ্ঞরা। 2টা ইলিশ কিন্তু অলরেডি আমরা গত 10 বছর ধরে দেখছি না। 3টা প্রজাতি ছিল কিন্তু আমাদের, চন্দনা ইলিশ আর গুর্তা ইলিশ। কিন্তু আমাদের যে স্টকের মধ্যে এই 3টা ইলিশ একসাথে ছিল, এই কম্বিনেশন কিন্তু নষ্ট হয়ে গেছে। তাতে কিন্তু একটা বিরাট একটা কনসিকুয়েন্স হবে একটা গরিব দেশ বাংলাদেশের মতো দেশের জন্য। দেশের মাছের চাহিদার প্রায় 12 ভাগই পূরণ করে ইলিশ। বছরে এর গড় উৎপাদন প্রায় 3.5 লাখ মেট্রিক টন। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ফণীভূষণ মালো এবং ডক্টর নিয়ামুল নাসের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? ভালো। জনাব ফণীভূষণ মালো, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে এই সময় 4টি অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ, ইলিশ মাছ ধরা। এর পরেও এই সময় ইলিশ ধরা হলো, কেন হলো? শুধু কি লাভ, নাকি এই যে এক ধরনের সরকার বা বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে যে আপনারা এই সময় জাটকা ধরবেন না বা মা ইলিশ ধরবেন না, তারপরে আসলে কেন হচ্ছে এটা? এই জন্য কিছু কিছু অসাধু ব্যবসায়ী, তাদের অনুপ্রেরণা আছে। আপনি শব্দের ব্যবসায়ী কেন বলছেন, মৎস্যজীবী কেন বলছেন না, বা জেলে কেন বলছেন না? অসাধু ব্যবসায়ী মানে তারা সাধু না, তারা প্রকৃত মৎস্যজীবী না। আচ্ছা, ব্যবসায়ী বলছেন আপনি, জেলে বলছেন না? না। আচ্ছা, বলুন কেন। তো এর মধ্যে অসাধু ব্যবসায়ী, মৎস্য ব্যবসায়ী যারা, হ্যাঁ, এরা অনুপ্রেরণা দিচ্ছে মৎস্যজীবীদেরকে, এবং যাদেরকে দিচ্ছে তারা প্রকৃত মৎস্যজীবী না। আচ্ছা, একজন চোর একজন চোরই শুনে আর একজন চোরের কথা, একজন সাধু আর সাধুর কথাই শুনবে, এটাই স্বাভাবিক। রাইট। এখানে যারা প্রকৃত মৎস্যজীবী, প্রকৃত জেলে, তারা কখনো এই ছোট মাছ ধরবে না, সরকারের নিয়ম অমান্য করবে না, এবং তারা দেশের ক্ষতিও করবে না, দেশের উন্নয়ন করবে। কারণ আমি একজন প্রকৃত মৎস্যজীবী সন্তান। আমার ব্যথা, আমার দরদ, আমার চিন্তা চেতনা অন্যদের চেয়ে একটু আলাদা। খুবই স্বাভাবিক। ধন্যবাদ জনাব মালো। আমি আপনাকে ফিরে আসবো। ডক্টর নাসের, আপনার কাছে প্রশ্ন, এই যে এই সময় নিষিদ্ধ থাকার পরেও অভয়াশ্রমে মাছ ধরা হচ্ছে, প্রশাসনের নিশ্চয়ই উদাসীনতা রয়েছে একটা বড় কারণ। তার বড় কারণ হচ্ছে যে মানুষের যে ক্যাম্পেইন যে করা হচ্ছে, যে সচেতনতার কথা বলা হচ্ছে, সেটা আসলে নিশ্চয়ই নাই। তো এইটা যদি আমরা করতে না পারি, তাহলে আসলে ইম্প্যাক্ট কি হতে পারে? আপনি আমাদের প্রতিবেদন দেখেছি যেখানে আপনি বলছেন যে 3টি প্রজাতির মধ্যে অলরেডি 2টি প্রজাতি হারিয়ে গেছে ইলিশের। আসলে আমরা কোথায় যাচ্ছি? ধন্যবাদ। আসলে এটা প্রশাসনকে সবসময় আমরা দোষ দিলে কিন্তু দোষটা আরেকজনের ঘাড়ে দিয়ে দেওয়ার মতো হচ্ছে। জিনিসটা হচ্ছে আমাদের ব্যাপারটাও দেখতে হবে। আমরাও তো এই দেশের জনগণ, তাই না? আমাদের নিয়েই তো আমাদের দেশ, এই সমাজ এবং প্রশাসন সব আমাদের জন্যই। আমাদেরও এগিয়ে আসতে হবে আমার মতে।
ব্যাপারটা আপনি চিন্তা করে দেখেন, এটা বিশাল জলরাশি। এটা ছোট দেশ হলেও ইলিশের যে এই 4টা জায়গাটা কিন্তু বিশাল একটা জলরাশি। রাইট। আপনি এখানে কতগুলো আপনি পাহারাদার দিবেন, আপনি কিভাবে সম্ভব আপনি কতগুলো এখানে পাহারা দিয়ে আপনি এই জায়গাগুলোতে মাছগুলো রক্ষা করবেন? আর মাছগুলা তো আর জানে না যে ওদেরকে এইভাবে ধরা হবে, তাই না? ওরা ওদের প্রজননের তাগিদে এই জায়গায় আসছে। এবং আমাদের নিজেদের জন্যই, আমাদের ওই ভাই বললেন উনি মৎস্যজীবী, ওনাদেরও খারাপ লাগে যে এই সময় মাছটা ধরা উচিত নয়। এখন এখানে যখন আমরা টাকার লোভে বা একটা কিছুর কারণে যে আমরা আবার এই মাছগুলোকে ধরে ফেলছি, এটা আসলে একদম উচিত নয়। এটা একটা মানে বিবর্জিত কাজ। ধন্যবাদ। আমি আপনাকে ফিরে আসবো জনাব ফণিভূষণ। এই সময় সাধারণত যে সময় অভয়শ্রমে মাছ ধরা নিষিদ্ধ করা হয় সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, সে সময় জেলেদেরকে এক ধরনের অ্যালাউন্স বা দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে কি কোনো সেরকম দেওয়া হচ্ছে? হ্যাঁ, ওই যে 4 মাস, হ্যাঁ হ্যাঁ, তাদেরকে প্রতি মৎস্যজীবী বা জেলের প্রতি মাসে 40 কেজি করে চাল দেওয়া হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই বিগত সরকার আসার সময়ই এটা আরো বেশি করেছে। আগে মাত্র ছিল 10 কেজি করে চাউল। আচ্ছা, এটা ওটা ভালো দিক। এটা ভালো। লাভটা কি হচ্ছে? এত কিছু করার পরেও তো মাছ ধরছে মানুষ, মাছ ধরছে, কিন্তু ব্যাপারে এখানে বিষয় আরেকটা আছে, আপনাকে বলছি। হ্যাঁ। এই চাউলটা সরকারের যে বাজেটটা হ্যাঁ। পুরোপুরি কাজে লাগছে না। কেন কাজে লাগছে না? এই চাউলের লোভে এলাকার অনেক চেয়ারম্যান মেম্বাররা অমৎস্যজীবীদেরকে তালিকা করছে, তাদের পছন্দ মতো লোকদেরকে চাউল দিচ্ছে। আচ্ছা, প্রকৃত মৎস্যজীবীরা 100% চাউল পাচ্ছে না, হয়তো 50% চাউল পাচ্ছে, আর কিছু লুটপাট করতেছে এলাকার কিছু কিছু জেলার উপজেলার চেয়ারম্যান মেম্বাররা। ডক্টর নাসের, আপনি দীর্ঘদিন ধরে এটা নিয়ে কাজ করছেন, পরিবেশ নিয়ে কাজ করছেন, মৎস্য। ওই ব্যাপারে একটু জি, আমি এই বিষয়ে আপনার প্রশ্ন করতে চাচ্ছি। এই যে আমি যদি বলি যে মৎস্যজীবীদের কথা বলছেন, যে যারা সঠিক মৎস্যজীবী তারা লিস্টে নাই, আমি যদি বলি সঠিক মৎস্যজীবীদের, প্রকৃত মৎস্যজীবীদের ডাটাবেজে আসলে বাধা কোথায়, কেন সমস্যা হচ্ছে? না, আসলে কোনো বাধা নেই। আমার যেটা মানে অ্যাজ এ লেম্যান বলি বা আমরা নাগরিক হিসেবে আমার যেটা ধারণা, যে আপনি দেখুন, এটা প্রায় 4.5 লক্ষ থেকে 5 লক্ষ মানুষ কিন্তু ডাইরেক্টলি ইনভলভ, ইলিশের উপর জীবিকা নির্বাহ করে। আচ্ছা, হ্যাঁ। 25 লক্ষ মানুষ ইনডাইরেক্টলি এই বিজনেসের উপর জড়িত। এই মুহূর্তে যদি আপনি এখন বলেন যে আমাদের কিন্তু অতগুলো লোককে কিন্তু আমরা এখনো নথিভুক্ত করতে পারিনি, আমাদের সময় লাগবে। আরেকটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, যদি ইকোনমিক্সের দিক দিয়ে বলি, যে ইলিশ আমরা প্রায় 3.2 মানে 3.2 লক্ষ মেট্রিক টন ইলিশ আমরা ধরেছি গত ইয়েতে। এটা প্রায় 5,000 কোটি টাকার মতো একটা সম্পদ। আমাদের আসলে আমাদের কিন্তু আসলে আরো বেশি ইনভেস্টমেন্ট করতে হবে, সরকারকে এগিয়ে আসতে হবে, অনেক ইনভেস্টমেন্ট, আরো বেশি টাকা দিতে হবে। 40 কেজি হয়তো কোনো টাকাই নয়, আমরা ভাবতেছি অনেক টাকা, কিন্তু হ্যাঁ 2 মাসে 40 কেজি চাল তো অনেক ফ্যামিলি আরো বেশি লাগতে পারে। আমরা আরো আনুষঙ্গিক খরচ রয়েছে। তাহলে হয়তো ওই যেসব লোকগুলা যে এখন বাদ পড়ে গেছে, আপনাদের প্রতিবেদনে দেখালো যে আমি ওদের মধ্যে নাই, ওই জন্য মাছ মারছে, এরা কিন্তু ওদের মধ্যে পড়ে যাবে। আমি বলি যে আমাদের এই বলয়টা, এই যে ফুড সিকিউরিটি বলয়টা, সোশ্যাল সিকিউরিটি বলয়, যেটা আমরা ইলিশের জন্য করতে যাচ্ছি, এটাকে বাড়াতে হবে এবং আমাদের আরো বেশি টাকা ইনভলভ করলেই কিন্তু আমরা একটা বিরাট সুফল পাবো। আমি যদি বলি যে আমি যেখানে 100 কোটি টাকা খরচ করি বা 200 কোটি টাকা খরচ করি, এটা আমার কিন্তু 20 থেকে 30 হাজার কোটি টাকা রিটার্ন দিবে মাছটা যদি আমরা না ধরি ওই সময়। মানে আমি কিন্তু উই নিড মানি, মানে এখানে টাকা দিতে হবে। আমরা অনেক ক্ষেত্রে টাকা খরচ করছি, ইলিশের জন্য কিন্তু আলাদাভাবে বেশি টাকা ইনভেস্ট করতে হবে সরকারকে, করেই কিন্তু তারা এই জিনিসটাকে ফেরত আনতে পারবে। আমার এটাই একদম আমার বিশ্বাস। জি, জনাব ফণিভূষণ, সঠিক যে আমরা বলছি তালিকা হচ্ছে না, প্রকৃত মৎস্যজীবীরা বাদ যাচ্ছে। আপনারা মৎস্যজীবী সমিতির, আপনি একজন নেতৃস্থানীয় ব্যক্তি, আপনাদের সমিতির পক্ষ থেকে আসলে কি করছেন, তাহলে কেন এগুলো তুলে ধরছেন না? আমরা এই ব্যাপারে প্রশাসনের সাথে, মৎস্য ডিপার্টমেন্টের সাথে, মৎস্য মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলছি, কিন্তু আমাদের কিছু কিছু জেলায়, যেমন 20টি জেলার উপরে এই জাটকা ইলিশের কাজ হচ্ছে, সব জায়গাতে কিছু কিছু এলাকার চেয়ারম্যান মেম্বাররা খুব ডেয়ারিং। আমরা মৎস্যজীবী সম্প্রদায় যারা এমনিতেই খুব নরম, ডেয়ারিং না, তাদের সাথে আমরা পাইরে উঠি না যুদ্ধে, যে কারণে তাদের ইচ্ছা মতো তালিকা করে। আবার কিছু কিছু এলাকা আছে সেখানে মৎস্যজীবীদেরকে সঠিকভাবে তালিকা হচ্ছে। সেই জায়গাটা আমরা জানার চেষ্টা করি কোথায় সঠিকভাবে হচ্ছে তালিকা। সঠিক কিছু কিছু, যেমন আমার বাড়ি মানিকগঞ্জ। আচ্ছা, মানিকগঞ্জ জেলাতে 3টে উপজেলায় কাজ হচ্ছে ইলিশের। আচ্ছা, তার মধ্যে শিবালয় এবং হরিরামপুর, দৌলতপুর, 3টে উপজেলা। তো এইখানে মোটামুটি শিবালয় এবং দৌলতপুর সঠিকভাবে হচ্ছে কাজটা।
আর যেটা আর অন্যকে দৌলতপুর বলবে না তো বাজার- যে সঠিকভাবে হচ্ছে না, আপনি যেমন বললেন অন্যকে বলবে না তো যে সঠিক হচ্ছে না। না, এটা অন্যরাও বলবে। আচ্ছা, ধন্যবাদ জনাব ফণীভূষণ। আমাদের সময় হয়েছে বিরতিতে যাওয়ার, ফিরে এসে আমরা কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাওয়ার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছি। আজ আমরা আলোচনা করছি অভয়াশ্রমে ইলিশ মাছ শিকার নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নিয়ামুল বার নাসের এবং জাতীয় মৎস্যজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব ফণীভূষণ মালু। যারা ফণীভূষণ, যারা ডক্টর নাসের, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ডক্টর নাসের, এবার আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে আমরা কথা বলছিলাম, যেখানে বলা হচ্ছিল যে এই যে কৃষকদের, মৎস্যজীবীদের সঠিক ডাটাবেজ বা তৈরি করার ক্ষেত্রে বড় একটা বাধা রাজনৈতিক, যেটা বলছিলেন যে ফণীভূষণ, যে রাজনৈতিক একটা বড় একটা কারণ, রাজনৈতিক নেতারা এখানে বাধা দেন। এছাড়া একটা বড় একটা বিষয় হচ্ছে মাছগুলোকে যখন ইনভেস্ট করতে হবে, আপনি যদি বলছেন যদি বাড়াতে হয় তাদের অ্যালাউন্সের পরিমাণটা আসলে বাড়াতে হবে। এটা আসলে কতটা যুক্তিসঙ্গত, মানে কতটা বাড়ালে আসলে কতটা লাভ হবে, এই জিনিসটা বোঝানো। আমি তো একটু আগেই বললাম যে আমরা যখন দেখছি যে এখনকার সরকার প্রবাবলি 50 থেকে 70 কোটি টাকা ইনভেস্ট করছে, Right. তাতে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি 5,000 কোটি টাকার মতো। আচ্ছা, তো এটাকে আমাদের আসলে কয়েক গুণ বেশি খরচ করা উচিত। মানে আমি বলছি যে 200 বা 300, ইভেন 500 কোটি টাকা যদি আমরা এই ইলিশের পিছনে যদি আমরা খরচ করতে পারি, এটা এর পাশাপাশি কি মনে হয় না আরো কিছু বিষয় আছে, যে যেমন বাজারজাতকরণ একটা বড় সমস্যা হয় ইলিশের ক্ষেত্রে। আমি সেটা বলছি না, আমি বলছি যে আমাদের টেন্ডেন্সি যেটা, আমার ফার্স্ট বাজারজাতকরণ আরেকটু পরে সমাজে আছেই, আমাদের যে টেন্ডেন্সি যে আমাদের এই মাছটাকে আমি ধরছি বা আমার পেটের তাগিদে আমি ধরছি, Right. এটাকে আমি থামাতে পারবো না। আর আমাদের রাজনীতি বা আমাদের যে গ্রামে গঞ্জে যে আমাদের যে পলিটিক্স আছে, এটার মধ্যে দিয়ে আমাদের বাঁচতে হবে, এটার বাইরে তো আমি যেতে পারবো না। তো এই সব কিছুই কিন্তু তখন এর মধ্যে মিশে যাবে, একাকার হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, যারা ফিশারিজে, মানে যারা মৎস্যজীবী নয়, তারাও আসুক, অসুবিধা কি? তাদেরকে আমরা ওই বলের মধ্যে নিয়ে আসি, যারা ওখানে ইলিগালি মাছ ধরে, আস্তে করে জিনিসটা কিন্তু থেমে যাবে। তখন একসময় তারা কতক্ষণ আর করবে, যখন সে এই সুযোগ সুবিধার মধ্যে আসবে। এখন তার যে আক্রোশটা বলছে আমি পাচ্ছি না, আমি আপনাদের ওখানে বলে যে আমি নাই, হ্যাঁ, সেই আক্রোশটা থেকে সে যখন পাবে, তখন কিন্তু তাকে আপনি ভালো মতো ধরতে পারবেন। কিন্তু এই পাওয়ার মতো ইয়ের জন্য কিন্তু আপনাকে পয়সা খরচ করতে হবে। আমি একটা বলি, এটা প্রথমটা। আচ্ছা। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে ফ্রম দ্য কনজিউমার সাইড, আমার দিক থেকে, আমি তো ইলিশ মাছটা খাই। আমি যদি এই সাইজের মাছগুলো যদি না খাই, তাহলে কিন্তু মৎস্যজীবীরা ওটা ধরবে না, ব্যবসায়ীরা কিন্তু ওটা মার্কেটে আনবে না। আপনি বলেন যে একটা জাতকা মাছ খাওয়ার মধ্যে কি মজা আছে? সেটাই। এটার মধ্যে কোনো ইলিশের কোনো গন্ধও নাই। এটা একটা বাচ্চা একটা ইলিশ, সেই শিশু ইলিশটাকে আমি ভাজি করে বা রান্না করে খাওয়ার মানে চেষ্টা করছি, এবং এই ব্যাপারে আমার সচেতন হওয়া উচিত। আমি যদি এটা না খেলেই কিন্তু জিনিসটা বন্ধ হয়ে যাবে মার্কেট থেকে, ধন্যবাদ। এই জিনিসটা। ধন্যবাদ ডক্টর নাসের। জনাব ফণীভূষণ, যে সময়টা ইলিশ ধরা নিষেধাজ্ঞা থাকে, সে সময়টা সরকারের দিক থেকে চাল সরবরাহ করা হয়, বিনামূল্যে দেওয়া হয়, কিন্তু একজন মৎস্যজীবী সেই সময় কি শুধু তো চাল খেয়ে তার জীবন যাপন সে করতে পারবে না, তখন সে বাকি সময়টা আসলে কি করে বা কি করা উচিত, চ্যালেঞ্জটা কোথায় এখানে? এখন বিষয় হলো, বর্তমানে গত বছর 30 কেজি করে দেওয়া হয়েছে, তো এবছর 40 কেজি অ্যালটমেন্ট হয়েছে। জি, তো এই 40 কেজি একটা ফ্যামিলির জন্য 1 মাসের জন্য কিছু না এটা। কারণ 40 কেজি 30 দিনে 1 মাস, 1.5 কেজি চাউল হলো একটা ফ্যামিলিতে, না হলে তো 3 কেজি চাউল লাগে, 5-6 জন মেম্বার থাকে, তার পাশে তরকারি লাগে, তেল লাগে, হলুদ সেটাই লাগে, বলছি। মরিচ লাগে, এই ইত্যাদি সময়টা আসলে ইত্যাদি। কৃষকরা কি করে? এবং এখানে সরকার আরেকটা দিন দিচ্ছে, কিছু বিকল্প কর্মসংস্থানের জন্য আচ্ছা। ওই ভ্যান, সেলাই মেশিন এগুলো দিচ্ছে সরকার। তা ভালো কথা, এটা খুব ভালো, ভালো এটা কথা। একটা বিকল্প হ্যাঁ। কর্মসংস্থান। কিন্তু Right. আমি মনে করি যেটা, আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব, এবং বর্তমান যে সুযোগ্য মন্ত্রী আছেন, মৎস্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, ডিজি, এদের মাধ্যমে যেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায় এবং মৎস্যজীবীদেরকে আরও বেশি করে খাবার বিকল্প কর্মসংস্থান দেয় এবং বেশি আরও মাছের উৎপাদন বাড়বে বলে আমি মনে করি। ধন্যবাদ ডক্টর নাসের। মৎস্যজীবীদের যদি আসলে আমরা জীবনের মান উন্নত করতে না পারি, তাহলে সত্যিকার অর্থে এখান থেকে প্রকৃত যারা মৎস্যজীবী তারা হারিয়ে যাবে। এক্ষেত্রে কি করা উচিত? কারণ আমরা প্রায় দেখি যে যারা মৎস্য শিকার করছেন তারা মাছের দাম, প্রকৃত দাম পান না।
এক্ষেত্রে আধুনিক বাজারজাতকরণ এবং আধুনিক সংরক্ষণ পদ্ধতির দিকে নজর দেওয়া উচিত সরকারের, ডেফিনেটলি। সেক্ষেত্রে আসলে আমাদের সামনে যদি আমরা এগোতে চাই, চ্যালেঞ্জটা কোথায়, আমাদের কি করা উচিত, কি করণীয়? দেখুন, এখন যে সিস্টেমটা আমাদের আছে, যে বাজারজাতকরণ প্রক্রিয়াটা আছে, সেখানকার জন্য আমরা কিন্তু মাছ পাচ্ছি। মাছ কিন্তু আপনার এক কর্নার থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। হ্যাঁ, মাছ কিন্তু পচছে না কিন্তু আগের মতো। আচ্ছা, হ্যাঁ, আগের মতো কিন্তু নষ্ট হচ্ছে না। আরেকটা জিনিস আপনি একটু চিন্তা করেছেন, আপনার যে বক্তব্যের কনসিকুয়েন্সটা, আপনি যদি এই প্রিজার্ভেশন এরিয়াটা বাড়ান, ক্ষমতা বাড়ান, চিংড়ির ব্যাপারে কতগুলো প্রসেসিং প্ল্যান করা হয়েছে, তার কিন্তু 10% চিংড়িও পাচ্ছে না। কত পয়সা খরচ করে তারা করেছে। আপনার এই মানে আমার মনে হয় এখন যেটুকু আছে আমি যদি বাড়াই ফেলি, তাহলে কিন্তু তাদের আবার চাহিদা আরো বেড়ে যাবে মার্কেট থেকে মাছ ধরা বা প্রকৃতি থেকে মাছ ধরার জন্য। তখন কিন্তু এটা গিয়ে আমার আমার টোটাল স্টকের উপর গিয়ে চাপ গিয়ে পড়বে। অতএব এটা বুঝে শুনে আমাদের করতে হবে। করা যাবে, কিন্তু যেটুকু করা হয়েছে অনেক বিভিন্ন ভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিন্তু এই প্রসেসিং এবং মার্কেটিং কিন্তু চ্যানেলগুলো কিন্তু করা হচ্ছে, এবং আমাদের যারা ব্যবসায়ী ওনারা কিন্তু চালাক। দেখেন ইলিশের কোনো অভাব হলো আপনার এই পয়লা বৈশাখের সময়। এবং এখানে ইন্টারেস্টিং যে আপনার এটা কিন্তু বার্মা থেকেও কিন্তু ইলিশ বাংলাদেশে আসছে, এসে কিন্তু ওরা এটা কিন্তু আপনার সামনে আমাদের ইউনিভার্সিটির এই পলাশির বাজারে 8.5 কেজি 3.25 কেজি মাপের 3টা মাছ আসছিল। এটা কিন্তু আমাদের মাছ ছিল না, ইলিশ বার্মার ছিল, এবং 8,000 টাকা করে ওরা দাম চাচ্ছিল, এবং এটা মানুষ কেনার জন্য দামাদামি করছিল। মানে ব্যবসায়ীরা কিন্তু অনেক স্মার্ট। আর আপনি তার এফিসিয়েন্সিটা যে আরো বাড়িয়ে দেন, তাহলে কিন্তু ধাক্কাটা গিয়ে পড়বে এই নিরীহ এই মাছগুলোর উপরে। আপনার আশেপাশে তো অনেক মাছই আমরা এখন আর দেখছি না, তাই নয় কি? ধন্যবাদ জনাব ফণীভূষণ। মাছ সংরক্ষণের ক্ষেত্রে এখন অনেকেই বলছেন নিরাপদ নয়, অনেকেই বলছেন বরফ করেও আজকাল ফরমালিন মেশানো হয়, যার ফলে মাছগুলো যেন বেশি সময় থাকে। এইখানে এই নিরাপদ মাছ যদি আপনি নিশ্চিত করতে চান, সেক্ষেত্রে কৃষকদের বা মৎস্যজীবীদের আসলে করণীয় কিছু আছে কিনা? করণীর মধ্যে আমি মনে করি যে আমাদের যে সারা বাংলাদেশে সব জেলায়, উপজেলায় এবং বিভাগীয় পর্যায়ে আমাদের সংগঠন আছে। আচ্ছা, এই যে ক্লোস্টোর বা মাছ বাজারজাতকরণের ব্যাপারে এটা যৌথভাবে একটা ব্যবস্থাপনা হওয়া উচিত। মৎস্য ডিপার্টমেন্ট বা মৎস্যজীবী সমিতি যৌথভাবে এই ব্যবস্থাপনা নিরাপদ মাছ সংগ্রহ করতে হবে, নিরাপদ মাছ সংগ্রহ করা যায়। ধন্যবাদ জনাব ফণীভূষণ। আমাদের সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, আজকে আমাদের শেষ করতে হচ্ছে। নিশ্চয়ই আমরা আবার কথা বলবো। ডক্টর নাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা পরবর্তী আবার কথা বলবো। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।